বাংলাদেশ নিয়ে কেন উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র? জানাবো আন্দোলনকালে সরকারি স্থাপনায় আগুন দিতে বলেছিলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো নির্বাচনী ট্রেনে দেশ, বিএনপি ছাড়া সব দলের একমত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ নিয়ে কেন উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র? বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ভারতের এনডিটিভি ওয়ার্ল্ডকে এ কথা বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্র। তার কাছে প্রশ্ন রাখা হয়, ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ এবং এই উপমহাদেশের রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন হয়েছে। দেখা দিয়েছে ভয়াবহ সহিংসতা, সংখ্যালঘুদের ওপর হামলারও অনেক রিপোর্ট পাওয়া গেছে। এসব স্থানের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র কি উদ্বিগ্ন? শুধু রাজনৈতিক নয়, সব ক্ষেত্রে স্থিতিশীলতার প্রয়োজন কিনা? জবাবে মার্কিন মুখপাত্র বলেন, অবশ্যই দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে নিষ্পেষণ, হত্যাকাণ্ড এবং নির্যাতন অব্যাহত আছে। যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের কাছে উদ্বেগের কেন্দ্রে আছে এই বিষয়টি। মার্কিন যুক্তরাষ্ট্রের মুখপাত্র আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন মন্ত্রিপরিষদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে। এই আলোচনা সবে শুরু হয়েছে। উদ্বেগের বিষয়টি রয়েছে এর কেন্দ্রবিন্দুতে। তুলসী গ্যাবার্ড এ সময় ইসলামিক খিলাফতের আদর্শ সম্পর্কেও মন্তব্য করেন। কিভাবে উগ্রপন্থীরা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো বিশ্বব্যাপী এমন একটি আদর্শ বাস্তবায়ন করতে চায় তা নিয়ে কথা বলেন। তুলসী বলেন, ইসলামপন্থী সন্ত্রাসের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বৈশ্বিক প্রচেষ্টা একই আদর্শের এবং একই লক্ষ্যের। তাদের লক্ষ্য ইসলামিক খেলাফতের শাসন প্রতিষ্ঠা। তারা যেটাকে গ্রহণযোগ্য বলে মনে করে তার বাইরে অন্যদের ক্ষেত্রে এটা স্পষ্টত যে অন্য যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে। তারা এটা বাস্তবায়ন করার জন্য সন্ত্রাস এবং অত্যন্ত ভয়াবহ পন্থা ও উপায় বেছে নেয়। তুলসী গ্যাবার্ড বলেন, এমন আদর্শকে শনাক্ত করে তাকে পরাজিত করতে এবং মৌলবাদী ইসলামপন্থী সন্ত্রাসের উত্থানের ইতি ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান থেকে ভারতের সন্ত্রাসী হামলা বিষয়ের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা দেখছি এটা কিভাবে ভারত ও বাংলাদেশের মানুষের ওপর প্রভাব ফেলছে। বর্তমানে এমন অবস্থা চলছে সিরিয়া, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এজন্য প্রধানমন্ত্রী মোদী ও যুক্তরাষ্ট্রের নেতারা একত্রিত হয়ে এদেরকে শনাক্ত করে পরাজিত করার চেষ্টা করছেন। ওদিকে অনলাইন টেলিগ্রাফ জানাচ্ছে, রোববার 2.5 দিনের সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি এসেছেন তুলসী গ্যাবার্ড। সোমবার তিনি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সময় ভারত ও যুক্তরাষ্ট্র কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে প্রতিরক্ষা এবং তথ্য শেয়ার করা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। আন্দোলনকালে সরকারি স্থাপনায় আগুন দিতে বলেছিলেন শেখ হাসিনা। জুলাই আগস্টের আন্দোলনে নির্বিচারে 1400-র বেশি মানুষ হত্যার দায় শেখ হাসিনার। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা, উস্কানি সহ 5 অভিযোগের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে চিফ প্রসিকিউটর। একই সঙ্গে আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধেও মিলেছে একই অপরাধের প্রমাণ। অভিযোগগুলো আমলে নিয়ে আদালত বিচার কাজ শুরু করেন এবং রায় দেন হাসিনাকে গ্রেফতারের। তাজুল ইসলাম বলেন, আন্দোলন চলাকালে সরকারি স্থাপনায় হামলা ও আগুন লাগানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। তদন্তে এমন প্রমাণও মিলেছে। এ মাসেই আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে জুলাই আন্দোলন দমাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে নামানো হয় সশস্ত্র আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। নির্বিচারে গুলি চলে আন্দোলনকারীদের ওপর। জুলাই হত্যাযজ্ঞের মাস্টারমাইন্ড হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বলা হয়, আন্দোলন দমাতে তখন হত্যা করা হয় 1400-এরও বেশি মানুষ। আহত 25,000। আর সেই হত্যাযজ্ঞের প্ররোচনা, উস্কানি আর নির্দেশ দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুকুম বাস্তবায়নের নির্দেশের অভিযোগ শেখ হাসিনার 2 সহযোগী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে উঠে আসা অভিযোগের তথ্য প্রমাণে আছে হত্যার পর লাশ পুড়িয়ে দেয়া, নিহতদের পোস্টমর্টেম করতে না দেয়া, আহতদের হাসপাতালে নিতে বাধা, এমনকি নিজেই হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশনা। সরকারি স্থাপনায় আগুন লাগিয়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায় চাপানোর নির্দেশনার তথ্য উপাত্ত উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট 5 অভিযোগের সাপেক্ষে যথেষ্ট তথ্য উপাত্ত এবং প্রমাণ হাতে এসেছে।
তাজুল ইসলাম বলেন, আন্দোলনের সময় সরকারি স্থাপনায় নাশকতা চালানো হয়েছিল শেখ হাসিনার নির্দেশে, যার দায় চাপিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের ওপর। চিফ প্রসিকিউটর বলেন, রাজপথের চাপে বিচারে তড়িঘড়ি করা যাবে না। আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করতে যতটুকু সময় প্রয়োজন ততটা দেওয়া উচিত। এ মাসেই ফরমাল চার্জ গঠনের মধ্য দিয়ে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর প্রত্যাশা প্রসিকিউশনের। এ নিয়ে জুলাই গণহত্যার 2 মামলার তদন্ত শেষ হলো। নির্বাচনী ট্রেনে দেশ, বিএনপি ছাড়া সব দলের একমত। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব ধরনের সংশয়ের অবসান হলো। যদিও প্রধান উপদেষ্টা আগেই বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, কিন্তু রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেল। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। এখন আগামী 10 মাস হবে রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নির্বাচনের মাঠে থাকছে না, ফলে বিএনপি সহ অন্য দলগুলোর বহু মনোনয়ন প্রত্যাশী থাকবেন। এমনকি এবারের নির্বাচনে বিপুল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী অংশ নিতে পারেন। এবারের নির্বাচনে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন থেকে বাংলাদেশে 2 দলের মধ্যে ভোটের যে চেহারা ছিল তা এবার বদলে যেতে পারে। ফলে আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সময় ক্ষেপণের আর কোনো অবকাশ নেই। প্রধান উপদেষ্টা তার ভাষণে ভোটারদের প্রতি কিছু আহ্বান জানিয়েছেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন, বাংলাদেশ স্বাধীনতার পর থেকে যতবার গভীর সংকটে নিমজ্জিত হয়েছে তার সবগুলোরই প্রধান কারণ ছিল ত্রুটিপূর্ণ নির্বাচন। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। এমন নির্বাচনের মধ্য দিয়ে যে দল ক্ষমতায় আসে তারাও জনগণের কাছে ঘৃণিত হয়ে থাকে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের রাজনৈতিক সংকটের আসল অসুখটি ধরতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছেন, গ্রহণযোগ্য ও ত্রুটিপূর্ণ নির্বাচন করতে না পারলে সংস্কার ও মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে না। তিনি বলেছেন, এই সরকারের একটি বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা। এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতের নতুন সংকটে না পড়ে। এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোতে যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। তিনি বলেছেন, আমরা এমন নির্বাচন চাই যা দেখে অভ্যুত্থানের শহীদের আত্মা তৃপ্তি পাবে, তাদের আত্মা শান্তি পাবে। আমরা চাই আগামী নির্বাচনের সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি প্রার্থী এবং দল অংশ নিক। এটা সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে জাতির কাছে স্মরণীয় থাকুক। এবারের নির্বাচনে যে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টা তার ভাষণে তুলে ধরেছেন। তিনি বলেছেন, বিপুল তরুণ গোষ্ঠী এবার জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পাবে। এসব লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ। প্রধান উপদেষ্টা ভোটারদের প্রতি আরেকটা আহ্বান জানিয়েছেন, সকল রাজনৈতিক দল এবং প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নিতে, যেন আগামী সংসদের প্রথম অধিবেশনেই যেসব সংস্কার প্রশ্নে ঐক্যমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই যেন তারা অনুমোদন করেন। প্রধান উপদেষ্টা জনগণের প্রতি আরেকটি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা ওয়াদা আদায় করে নেবেন যে তারা বাংলাদেশের স্বাধীনতার, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদার প্রশ্নে কখনো কোনো প্রকার আপোষ করবেন না এবং দেশের বাইরের কোনো শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না। প্রধান উপদেষ্টার এই ভাষণ ভোটের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তিনি জনগণের কাছে তুলে ধরেছেন প্রার্থীদের কাছে তারা কি চাইবেন। নির্বাচনের মধ্য দিয়ে একটি আত্মমর্যাদাশীল জাতি গঠনের রূপরেখা তিনি তুলে ধরেছেন, যেটি বাস্তবায়নের দায়িত্ব বর্তাবে নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তাদের ওপর। এখন রাজনৈতিক দলগুলোকে এই চ্যালেঞ্জ নিয়ে ভোটের মাঠে যেতে হবে। বিপুল তরুণ ভোটারের রাষ্ট্রভাবনা এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষের মধ্যে যে রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই বিষয়গুলোকে এখন রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব দিতে হবে। বদলাতে হবে পেশি শক্তির পুরানো ধাঁচের রাজনীতি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।